আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লাইভ আই এক্সামের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গুণগত রসায়নের পরমাণুর অরবিটালের আকৃতি ও ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি পরমাণুর অরবিটালের আকৃতি নিয়ে একটু আলোচনা করতেছি। পরমাণুর অরবিটালের আকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে আমাদেরকে অবশ্যই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কোয়ান্টাম সংখ্যা ইতিপূর্বে তোমরা জেনে এসেছো, সেটাই আমি ধরে নিচ্ছি এবং এরপর থেকেই একটু আগাচ্ছি। দেখো, কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছো তখন তোমরা এটা দেখেছিলে যখন এল এর মান 1 হয়, এল এর একটা মান থাকে, সেটা হচ্ছে 0, এবং এম এর মানও তখন 0 হয়ে যায়। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার দুইটা মান থাকে, একটা পজিটিভ স্পিন এবং আরেকটা থাকে নেগেটিভ স্পিন। এটাকে এই প্লাস হাফ দ্বারা বোঝায় ক্লকওয়াইজ অথবা এই মাইনাস হাফ দ্বারা অ্যান্টি ক্লকওয়াইজ, তোমরা যেটাই বুঝতে পারো। যখন এন এর মান 2 হবে, এল এরও তখন দুইটা মান পাওয়া যাবে, 0, 1। এম এর তখন মান পাওয়া যাবে যখন এল এর মান 0 হবে, তখন আবার এম এর একটা মান পাওয়া যাবে, এল এর মান 1 হলে তখন এম এর তিনটা মান পাওয়া যাবে। এবং এস এর মান তো আমি আগেই বলেছি যে এস এর মান দ্বারা বোঝায় অরবিটালে ইলেকট্রনটা কোন দিকে আবর্তন করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাকি ঘড়ির কাঁটার দিকের সাথে আবর্তন করে, এটাই শুধু বোঝাবে। তাহলে এখন আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা এই কারণে দেখিয়েছি, সেটা হচ্ছে এল এর সাথে এম এর সম্পর্কটা কেমন এবং কেন হয় এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, তোমরা ইতিপূর্বে জেনেছো যে এল মান যখন 0 হবে সেটাকে আমরা বলবো এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল। আবার দেখো, এখানে আমরা দেখেছি এল এর মান 1 এর কারণে 3টা এম এর মান পেয়েছি। এখন এই 3টা এম এর মান কি নির্দেশ করে সেটাই আমরা একটু দেখব। আমরা জানি এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার প্রকাশ করে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেই সকল কোয়ান্টাম সংখ্যা যেগুলো অরবিটালগুলো ত্রিমাত্রিকভাবে কিভাবে বিন্যস্ত থাকে সেটাই প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো পি অরবিটাল, তোমরা নিশ্চয়ই জানো পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির। তাহলে এই একটা এটা হচ্ছে একটা পি অরবিটাল। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ধরে নিয়েছি, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ধরে নিয়েছি। দেখো, এখন এম এল এর মান যখন 1 অর্থাৎ পি অরবিটাল আমরা যখন পেয়েছি, এম এর 3টা মান আমরা পেয়েছি, তাহলে এর মানে এটা বোঝায় যে পি অরবিটালটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার 3টা দিকে বিন্যস্ত আছে। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যদি কোনো বিষয় 3টা দিকে বিন্যস্ত থাকে তাহলে আমরা সেটা স্থানাঙ্ক এভাবে হিসাব করতে পারি, এক্স, ওয়াই এবং জেড এই 3টা এক্সিসের উপরেই তো সে বিন্যস্ত আছে। ঠিক সেটাই এখানে দেখানো হয়েছে যে আমি আবার একটু ভেঙে লিখেছি। এখানে দেখো এক্স এক্সিস বরাবর যেটা বিন্যস্ত সেটা হচ্ছে এটা ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর। চাইলে আমরা এটা একটু 3Dতেও দেখতে পারি। যেমন দেখো, এটা এই যে এক্স এক্সিস বরাবর এভাবে বিন্যস্ত থাকছে, ওয়াই এক্সিস বরাবর এভাবে বিন্যস্ত আছে এবং জেড এক্সিস বরাবর এভাবে বিন্যস্ত আছে। এখন এখানে আমি আরেকটা কথা লিখেছি যে অরবিটালের আকৃতি সম্পর্কে এবং নোড এবং নোডাল প্লেন, এই কথাগুলোর মানে কি। যেহেতু আমি অলরেডি অরবিটালের আকৃতিটা কেমন হবে এবং কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বোঝায় সেটা আমরা বুঝলাম, এখন দেখব নোড এবং নোডাল প্লেনটা কি। দেখো, এই যে একটা অরবিটাল গেছে, আমি এটাকে বলা হয়েছে কি পি এক্স অরবিটাল, কারণ এই পি অরবিটালটা এক্স এক্সিস বরাবর গিয়েছে কারণ পি এক্স অরবিটাল। এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল, এটা হচ্ছে পি জেড অরবিটাল। এখন দেখো, এই যে ডাম্বেল আকৃতির যে একটা শেপ, এই শেপটাকে বলছি আমি অরবিটাল। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে অরবিটালের ইলেকট্রন ঘনত্ব 90 থেকে 95% থাকে এই কর্নারের দিকে। ঠিক আছে, আবার এই কর্নারের দিকে থাকবে, কিন্তু এইখান থেকে আস্তে আস্তে যত ভেতরের দিকে আসবে ইলেকট্রন ঘনত্ব কমতে কমতে একেবারে ইলেকট্রন ঘনত্ব শূন্য হয়ে যায় এই পয়েন্টটাতে। তাহলে এই আমি বলতে পারি যে এখানে কোনো ইলেকট্রন নেই, এই ডাম্বেলের মাঝ বরাবর কোনো ইলেকট্রন নাই। তাহলে এই ইলেকট্রন নাই এটাই হচ্ছে একটা ফাঁকা জায়গা, এটা আমরা বলতে পারি। তাহলে ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে একটা নোড, অর্থাৎ যেইখানে কোনো ইলেকট্রন থাকবে না সেই জায়গাটাকে বলা হচ্ছে নোড। অরবিটালের মধ্যে যেখানে ইলেকট্রন থাকবে না সেটাই হচ্ছে নোড। এখন এই নোড কোন বরাবর আছে
সেই বরাবর যদি আমি একটা কোনো তল কল্পনা করি, এভাবে এই হাতটা হচ্ছে আমার একটা তল, ঠিক আছে? এরকম একটা যদি কোনো তল পাস করে দেই, সেই সেই নোডের স্থানের তলটাকে বলা হয় নোডাল প্লেন। মানে ফাঁকা জায়গা থেকে একটা তল যাচ্ছে, সেটাই হচ্ছে নোডাল প্লেন। এখন দেখো, এই নোড এবং নোডাল প্লেন আসলে তোমাদের এর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তেমন একটা গুরুত্বপূর্ণ না হলেও এই বিষয়টা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে এভাবে পরীক্ষায় আসতে পারে যে পি এক্স অরবিটালের জন্য নোডাল প্লেন কোনটি, এরকম একটা অপশন আসতে পারে পরীক্ষাতে। তারপরে পি ওয়াই এর জন্য নোট কয়টি, কিংবা এরকমও বলতে পারে পি অরবিটালে কতগুলো নোট পাওয়া যায়। তখন তোমাকে এভাবে আলাদা আলাদাভাবে অরবিটালটা ভাগ করে সেখান থেকে নোড খুঁজে বের করতে হবে। আসলে এখন দেখো আমরা নোটটা কিভাবে খুঁজে পেতে পারি। নোটটা আমরা অলরেডি পেয়ে গেছি। দেখো এখন আমরা নোডাল প্লেনটা কিভাবে খুঁজে পেতে পারি। একটা সিম্পলি এই বিষয়টাকে একটা খেয়াল করো যে এটা হচ্ছে একটা তল, এটা আমি আলাদা একটা কাগজের টুকরা নিয়েছি, ঠিক আছে? এই কাগজের টুকরাটা হচ্ছে দ্বিমাত্রিক। কেন দেখো দ্বিমাত্রিক? এই একটা এক্সিস পাচ্ছি এবং এই একটা এক্সিস পাচ্ছি। এখন এই এক্সিসগুলোর আমি আপাতত নাম দিচ্ছি না, ঠিক আছে? তাহলে দেখো, এই হচ্ছে একটা, ধরতে পারো এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস কিংবা এক্স জেড যা কিছু হতে পারে, তবে এটা হচ্ছে কি একটা দ্বিমাত্রিক বস্তু। আমি এটা এক্সিস টেনে বুঝিয়ে দিচ্ছি আর কি। তাহলে দেখো, এই যে আমি এক্স অরবিটালটা দেখাইলাম, এই এক্স অরবিটালে এখানে হচ্ছে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা থেকে যদি আমি একটা কোনো তল নেই, ঠিক আছে, সেই তলটা কোন এক্সিস বরাবর যাবে। এই যদি এই মানে একেবারে এমনভাবে নিব যাতে কোনো ইলেকট্রনের স্পর্শ না হয়। তাহলে দেখো এভাবে নেওয়ার ফলে উভয় দিক থেকে কিন্তু ইলেকট্রন আছে, আমি একেবারে সোজা মাঝ বরাবর নিয়েছি। তাহলে দেখো এই তলটা কোন কোন এক্সিস বরাবর দিয়ে গেছে, একটা এই ওয়াই এক্সিসের সাথে স্পর্শ করেছে এবং এখান থেকে হচ্ছে জেড এক্সিসের সাথে স্পর্শ করেছে। আচ্ছা, এইটাও তো হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই আমি জেড এক্সিসটা এভাবে দেখাতে পারতেছি না, তাই আমি জেড এক্সিসটা এভাবে এঁকে দিয়েছি, কিন্তু জেড এক্সিসটা অ্যাকচুয়ালি এভাবে বিদ্যমান। তাহলে দেখো, এই তলটা আমি যখন এভাবে নিচ্ছি তখন এই জেড এবং ওয়াই এক্সিসের মধ্যে দিয়ে গেছে। তাহলে পি এক্স অরবিটালের জন্য নোড হচ্ছে, সরি, নোডাল প্লেন হচ্ছে ওয়াই জেড। তাহলে আমি যদি এখন এটা ওয়াই অরবিটালের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হবে কি দেখো, এই যে এক্স এবং জেড এটা বরাবর যাবে, এখান থেকে নিব। তাহলে এই দেখো পি ওয়াই অরবিটালের জন্য নোড হচ্ছে এক্স জেড। এবং জেড এক্স অরবিটালের ক্ষেত্রে যদি একটু কল্পনা করি, তাহলে জেড এক্স অরবিটালটা হচ্ছে এভাবে, যেহেতু এই যে অরবিটালটা, এই অরবিটালের যে লোবটা, এই লোবটা অ্যাকচুয়ালি আছে কি এভাবে দণ্ডায়মান অবস্থায় আছে, ইলেকট্রনগুলো এভাবে মুভমেন্ট করতেছে, এভাবে গিয়ে এই নিচ থেকে, খাতার নিচ থেকে এসে এভাবে মুভমেন্ট করতেছে। তাহলে আমি এই এক্সিসটা অর্থাৎ জেড এক্সিসটা কিন্তু এভাবে দণ্ডায়মান আছে। তাহলে আমি এখান থেকে নোডাল প্লেনটা এভাবে পাস করব। এভাবে পাস করলে এই দেখো, মনে করো যে এইখানটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ঠিক আছে? তাহলে আমি যদি নোডাল, এই যে একটা তল, এই তলটা এখান থেকে পাস করাই, তাহলে কি কোনো ইলেকট্রনের সাথে এই তলের স্পর্শ হয়েছে? হয়নি। তাই আমি বলতে পারি পি জেড এর জন্য নোডাল প্লেনটা হবে এক্স ওয়াই। এটা হচ্ছে গিয়ে কনসেপ্ট নোডাল প্লেনের। এখন তোমরা মনে রাখার জন্য এভাবে পড়তে পারো যে পি এক্স এর জন্য নোডাল প্লেন হবে এক্স বাদে বাকি যে দুইটা এক্সিস আছে এটা লিখে দিতে পারো। আবার পি ওয়াই এর জন্য যে এক্সিসটা হবে, নোডাল প্লেনটা আসবে, সেটা হচ্ছে এক্স এবং জেড, কারণ এই ওয়াই এক্সিস বাদে বাকি দুইটা এক্সিস যদি লিখে দাও সেটাই হচ্ছে তার নোডাল প্লেন। মনে করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা ডি অরবিটালের আকৃতিটা একটু দেখব। তো ডি অরবিটালের আকৃতিটাও হচ্ছে এরকম, যদিও খাতায় আঁকাটা একটু ক্রিটিক্যাল, তাই আমি তোমাদেরকে একটা স্লাইড দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে নোডাল প্লেনটা সম্পর্কে আবার একটু দেওয়া আছে, দেখো এই যে হচ্ছে এক্স এক্সিস বরাবর ইলেকট্রনটা আছে, এই সামনে একটা ডাম্বেল, ওই পিছনে একটা ডাম্বেল, ডাম্বেল আকৃতির। তাহলে দেখো এই যে তলটা কোথা দিয়ে গেছে, এই জেড এক্সিস বরাবর তলটা গেছে এবং এই ওয়াই এক্সিস বরাবর কিন্তু তলটা গিয়েছে। এটাও সিমিলারলি ওয়াই এক্সিস বরাবর আছে অরবিটালটা এবং জেড এক্সিস এবং এক্স এক্সিস বরাবর ইলেকট্রনটা গিয়েছে। পিজেড এর ক্ষেত্রে এই জেড এক্সিস বরাবর উপরে নিচে অরবিটাল আছে এবং তলটা গিয়েছে এক্স এবং ওয়াই এক্সিস বরাবর, যেটা এইমাত্র আমি খাতাতে দেখিয়েছি। এখন এটাই হচ্ছে ডি এক্স, মানে ডি অরবিটালের আকৃতি। দেখো ডি অরবিটালের আকৃতিটা একটু পি এক্স অরবিটাল থেকে ডিফারেন্স, সেটা হচ্ছে দেখো আমরা ডি অরবিটাল কয়টা জানি,
ডি অরবিটাল হচ্ছে 5 দিকে বিন্যস্ত থাকে, অর্থাৎ কোনো উপশক্তি স্তরে ডি অরবিটাল 5টা ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে। দেখো ডি এক্স ওয়াই অরবিটালের জন্য এর আকৃতিটা কেমন হয়, এটা হচ্ছে এক্স এক্সিস এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এই অরবিটালটা থাকবে এক্স ওয়াই এর ক্ষেত্রে। যেহেতু এটা ডাবল ডাম্বেল আকৃতির, তাই আরও একটা ডাম্বেল থাকবে। এইখানে যে এক্স এক্সিস দেখছো, আবার এই যে ওয়াই এক্সিস দেখছো, এই ওয়াই এক্সিসটা কিন্তু পেছনের দিকেও বর্ধিত। তাহলে হচ্ছে এই এক্স এবং ওই ওয়াই এর সাথে এই নীল ডাম্বেলটা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এটা সিমিলার এবং এই তিনটা একই, ঠিক আছে। আর হচ্ছে একটু ডিফারেন্স হচ্ছে এই দুটোর ক্ষেত্রে, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তো ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ারের শেপটা এরকম যে এক্সিসের উপরেই অরবিটালগুলো থাকবে। তবে এটা মনে রাখার জন্য এভাবে রাখতে পারো, যেহেতু এক্স এর উপর একটা স্কোয়ার আছে তাই ডাম্বেলটাও এখানে আছে, কারণ এই অ্যাক্সিসটাকে গুরুত্ব দিচ্ছে। ওয়াই এর উপর একটা ডাম্বেল স্কোয়ার আছে তাই ডাম্বেলটাও ওয়াই অ্যাক্সিসের উপর আছে, কারণ অ্যাক্সিসটাকে গুরুত্ব দিচ্ছে। আর ডি জেড স্কোয়ার যেহেতু এর সাথে আর কারো সম্পর্ক নাই, মানে এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই কি কাউকে লেখা হয়নি, যেহেতু এটা শুধুমাত্র ডি জেড স্কোয়ার লেখা আছে, তাহলে অরবিটালটা শুধুমাত্র জেড অরবিটালের উপরেই হবে এবং এক্স ও ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রিং আছে। আমি তোমাদের শুধুমাত্র একটা মনে রাখার টিপস বলছি। তো আশা করি অরবিটালের আকৃতি সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু আলোচনা করব। আমরা এতক্ষণ দেখেছি অরবিটালের আকৃতি এবং অরবিটালগুলো ত্রিমাত্রিক অবস্থায় কিভাবে বিন্যস্ত থাকে। এখন আমরা দেখব ইলেকট্রন বিন্যাস। তোমরা নিশ্চয়ই জানো একটা পরমাণুতে কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন এবং চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে। এখন এই যে বৃত্তাকার কক্ষপথ কিংবা শক্তি স্তর কিংবা অরবিট, আমরা যেটাই বলি না কেন, এই অরবিটগুলোতে ইলেকট্রনগুলো যেভাবে বিন্যস্ত থাকবে সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন শুধুমাত্র ইলেকট্রনগুলো অরবিটেই বিন্যস্ত থাকে না, যেমন আমি একটু চিত্র আঁকতেছি। ইলেকট্রনগুলো এই যে প্রধান শক্তি স্তর, এই অরবিটে শুধুমাত্র বিন্যস্ত থাকে না, এই অরবিটগুলো আরও কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম উপশক্তি স্তর বিভক্ত, সূক্ষ্ম সূক্ষ্ম উপশক্তি স্তর বিভক্ত। এই উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল। এখন দেখো এখানে আমরা বলেছি যে ইলেকট্রন বিন্যাস হবে, প্রথমে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে যাবে এটা আমরা দেখব, তারপরে এই অরবিটগুলোর যে অরবিটালে বিভক্ত, এই যে উপশক্তি স্তরে কিভাবে বিন্যস্ত হবে সেগুলো আমরা দেখব। এইটা জানার পরে আমরা বলতে পারবো যে একটা ইলেকট্রন ওই পরমাণুর কোন কক্ষপথের কোন উপশক্তি স্তরে ত্রিমাত্রিকভাবে কিভাবে বিন্যস্ত আছে, এই সবগুলো ধারণা পাবো। ইলেকট্রন বিন্যাসটা বোঝার জন্য আমরা সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের তালা আছে এবং এই তালায় বিভিন্ন ধরনের রুম আছে, যেমন 1 2 3 4 5, ধরো 5টা তালা আছে কিন্তু আমরা 4টা তালা যেটা হিসেবে কনসিডার করি। এই 4টা তালার এক একটা তালায় এক এক ধরনের রুম আছে। বিল্ডিংটা একটা অদ্ভুত বিল্ডিং। দেখো নিচতলায় একটা রুম, তারপরে দোতলায় হচ্ছে 2টা রুম, তিনতলায় 3টা রুম, চারতলায় 4টা রুম এবং পাঁচতলায় 5টা রুম, এরকম করে আছে। তাহলে এখন আমরা যদি একটু রুমগুলো নামকরণ করে দেই, যেমন হচ্ছে একটা হচ্ছে এস পি টি এফ, এই রুমগুলোর নামকরণ করে দিলাম। দেখো এস, যদি কোনো ব্যক্তি এই বিল্ডিংয়ে ঢুকতে চায় তাহলে আমি তাকে প্রথমে স্থান দিব এই এস অরবিটালে, যেহেতু এটা ফার্স্ট ফ্লোর তাই 1s। তারপরে যদি কেউ আসে তাকে আমরা এখানে স্থান দেব, তারপরে যদি কেউ আসে তাকে এই রুমে স্থান দিব 2p 2s। এভাবে আসতে থাকলে এবং আস্তে আস্তে যখন যত লোক আসতে থাকবে উপরে বিল্ডিংয়ে তালা তত বাড়তে থাকবে। এখন এই বিল্ডিংয়ে তাৎপর্য কি দেখো, এটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে এই এক একটা ফ্লোর মানে হচ্ছে কি এক একটা শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরের ভিতরে আমি রুম বলতে বুঝিয়েছি এখানে যতগুলো রুম থাকবে ততগুলো অরবিটাল থাকবে। দেখো দ্বিতীয় শক্তি স্তরে 3টে রুম আছে, মানে এখানে অরবিটাল 3টা। তুমি যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা হিসাব করতে যাও তখন এন এর মান যখন 3 হবে তখন এল এর মানও 3টা পাবা। এটাই এখানে
এই মানে ফ্লো চার্ট কিংবা যেটাকে বিল্ডিং বলি এটা দ্বারা এটাই প্রকাশ পেয়েছে। এখন দেখো এই এক একটা রুমের ধারণ ক্ষমতা কিন্তু এক একজন রকম, যেরকম এস অরবিটালের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে 2 জন, পি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে 6 জন, ডি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে 10 জন এবং এফ অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে 14 জন। এখন দেখো যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি এই বিল্ডিংটাতে প্রবেশ করে তাকে আমি এই এস অরবিটালে অবস্থান দিব। সে যদি আবার আরও একজন ব্যক্তি আসে তখন তাকে এস অরবিটালে দেব। যখন দেখব নিচতলায় 2 জন ব্যক্তি পূর্ণ হয়ে গেছে তখন পরবর্তী 2 জনের জন্য এই 2s অরবিটাল, তারপর সর্বোচ্চ 6 জন পর্যন্ত এই 2p অরবিটালে আমি তাকে স্থান দিতে পারি। এরকম দেখো যদি এই 1s এর দিকে আবার একটু ফিরে থাকো, একজন হলে কিন্তু তাকে এখানেই থাকতে দিতে পারি, সমস্যা নাই। 2 জন হলেও তাকে এখানে থাকতে দিতে পারি, সমস্যা নাই। কিন্তু এর যখন ধারণ ক্ষমতা বেশি হয়ে যাবে তখন কিন্তু আমি তাকে উপরে আস্তে আস্তে পুশ করে পাঠিয়ে দেব। ঠিক ইলেকট্রন বিন্যাসটাও এরকম। যেমন ধরো তুমি সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামে হচ্ছে 11 জন, এর একটু ইলেকট্রন বিন্যাস করো। 1s এ 2 জন আসছে, এখনও এখানে কিন্তু 9 জন মানে 9টা ইলেকট্রন বাকি আছে, তাহলে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি 2s এ। তারপরও কিন্তু এখনও বাকি আছে, তাহলে 2p-তেও আমি ফুল করে দিচ্ছি। 6 জন করার পরও দেখো এখানে কিন্তু আছে 10 জন পূর্ণ হয়েছে, এখনও একটা বাকি আছে, তাহলে এই 2টা ফ্লোর কিন্তু তখনও পূর্ণ হয়ে গেছে। তারপর যদি কেউ আসে তাকে আমি পাঠাই দেব এস অরবিটালে, এটা হচ্ছে 3s অরবিটালে। অবশিষ্ট থাকে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, তাহলে সেটা বসে যাবে 1s অরবিটালে। এখন আমরা কেন এভাবে একটা ইলেকট্রন বিন্যাস করলাম, এখন বুঝলাম কিভাবে যে এই ইলেকট্রন বিন্যাসটা আসলে সঠিক নিয়মে হয়েছে। এটা সঠিক নিয়মে হয়েছে এই কারণে বুঝলাম যে আমরা জানি কি ইলেকট্রন সর্বনিম্ন শক্তিতে প্রবেশ করে, প্রথম সর্বনিম্ন শক্তির কক্ষপথে প্রবেশ করে, তারপর ওই কক্ষপথ যখন পূর্ণ হয়ে যায় তার পরবর্তী শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করে। এখন আমরা আমাদের লক্ষ্য হচ্ছে বুঝবো কিভাবে যে কোন অরবিটালের শক্তি কীরূপ। দেখো এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে এন প্লাস এল, এই সূত্রটা ব্যবহার করা। দেখো এখানে এন প্লাস এল এর মান এর উপর নির্ভর করবে ওই অরবিটালের শক্তি। এখন যার শক্তি কম হবে সেই অরবিটালে আগে ইলেকট্রন যাবে, যার শক্তি বেশি হবে তার ওই অরবিটালে ইলেকট্রনটা একটু পরে যাবে। তাহলে দেখো এখন এই যে এন প্লাস এল এর মাধ্যমে নির্ণয় করা, এটাই হচ্ছে আউফবাউ নীতি। তা ওইখানে একটু পরে যাচ্ছে, আমি একটু এখান থেকে হিসাবটা করে নিই। দেখো এখানে এই যে এন, এর মান পাইলাম কত? এন হচ্ছে কি প্রধান শক্তি স্তর, এর মানটা হচ্ছে 1। এখন এস এর মান কত? এস এর মান হচ্ছে 0। এখন এটা আমরা কিভাবে পাইলাম যে এস এর মান 0? কারণ এল ইজিক্যাল টু যখন 0 হয় তখন সেটাকে আমি বলছি এল অরবিটাল। দেখো এই এল এর মানটা 0 এভাবে পাইলাম কিন্তু, ঠিক আছে? এল এর মান 0 যখন তখন হবে এস অরবিটাল, যেহেতু আমি এস অরবিটাল দেখতেছি তাই আমি এল এর মান 0 বসাই দিতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে 1 পাচ্ছি। এটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি 1s এর ক্ষেত্রে, 2s এর ক্ষেত্রে দেখো 2 প্লাস 0 ইজিক্যাল টু 2 পাচ্ছি। 2p এর ক্ষেত্রে 2 প্লাস 1 ইজিক্যাল টু 3 এবং 3s এর ক্ষেত্রে 3 প্লাস 0 ইজিক্যাল টু 3। এখন এইখানে একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে সর্বনিম্ন শক্তি প্রকাশ হয়েছে 1s অরবিটালে, তাই ইলেকট্রনটা সর্বপ্রথম 1s অরবিটালে গিয়েছে। তারপরে শক্তি হচ্ছে 2s অরবিটাল, 2s অরবিটালে প্রবেশ করেছে। তারপরে হচ্ছে 2p অরবিটাল। দেখো 2p অরবিটালে শক্তির মান হচ্ছে 3 এবং 3s অরবিটালে শক্তির মান হচ্ছে 3। এখন দুইটার ক্ষেত্রে কিন্তু শক্তিটা সমান হয়ে গেছে। এক্ষেত্রে কোন বিষয়টা বাঞ্ছনীয়? এক্ষেত্রে বাঞ্ছনীয় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যার কম হবে সে হচ্ছে মানে নিম্ন শক্তির অরবিটাল। দেখো 2p এবং 3s এদের শক্তির মান সমান, কিন্তু এদের প্রধান শক্তি স্তরে মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2p-র ক্ষেত্রে কিন্তু কম মানে 2, আর 3s এর ক্ষেত্রে n এর মান 3 মানে 3s এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি, তাই এটা হবে উচ্চ শক্তির অরবিটাল। তাহলে এখন বুঝতে পারতেছো এই যে দেখলাম যে পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে আরোহণ করছে, এই প্রসেসটাকে বলা হয় বিল্ডিং আপ কিংবা আউফবাউ নীতি। আসলে আউফবাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড যেটার মিনিং হচ্ছে বিল্ডিং আপ, ইংলিশ মিনিং অবশ্যই।
এই যে নিম্ন থেকে উচ্চ ক্রমানুসারে প্রবেশ করা সেটাই হচ্ছে আউফ বাউ নীতি। এখন আশা করি তোমরা এই বিষয়টা বুঝে গিয়েছো। তারপরও আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ক্লোরিনের ক্ষেত্রে এখন যদি আমি এইটার আবার শক্তি হিসাব করি তাহলেও কিন্তু এটার মতো দেখতে পাবো, এই আগের মতোই দেখতে পাবো। তাহলে এখানে আমরা সবসময় এই এন প্লাস এল এই সূত্র অনুযায়ী এটাই হচ্ছে আউফ বাউ নীতি। মানে এটার জন্য তোমাদের বইতে সহজ একটা সলিউশন দেওয়া আছে, 1s 2s এরকম একটা ছক করে দেওয়া আছে। এটাই হচ্ছে ছকের উদ্দেশ্য। সো এখন এই যে আউফ বাউ নীতি পড়লাম, এখন এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা এটাই আমরা বুঝবো যে এই যে দেখো এস একটা অরবিটাল, 2s একটা অরবিটাল, 2p একটা অরবিটাল, এই যে আলাদা আলাদা এক একটা অরবিটাল, এই অরবিটালে কোনটার পর কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমরা কোন সূত্র দ্বারা নির্ণয় করব? সেটা আমরা নির্ণয় করব এই আউফ বাউ সূত্র দ্বারা। তাই আমরা এখানে বলতে পারি ঠিক আছে। আমি মনে করি তোমাদের এই ব্যাপারে কনসেপ্টটা এখন ক্লিয়ার আছে। তারপরে দেখো এখন আমরা আপাতত এইটুকু পর্যন্ত জানতে পারলাম যে উপশক্তিয় স্তরগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়। এখন আমরা জানবো অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়। এখন অরবিটালগুলো আমরা দেখেছি কি? অরবিটালগুলো আমরা দেখেছি, কখনো অরবিটাল দেখেছি পি অরবিটাল, কখনো ডি অরবিটাল। তবে এই অরবিটালের যখন আকৃতি দেখেছিলাম তখন দেখেছি এই অরবিটালগুলো তিন দিকে বিন্যস্ত আছে। একটা এরকম পি অরবিটালগুলো তিন দিকেই কিন্তু এরকম বিন্যস্ত থাকে। ঠিক আছে? তাহলে এই ত্রিমাত্রিক এই যে এক একটা পি অরবিটাল, এখন আমি জানতে পারছি যে এস এর পর এই 2s এর পরে 2p তে ইলেকট্রন যাবে। এখন এই 2p অরবিটালের ভিতরে আবার ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হবে? যেমন দেখো এটা যদি একটা পি অরবিটাল হয়, এটা হচ্ছে কি একটা px অরবিটাল। এখন এই পি অরবিটালের ভিতরে ইলেকট্রনটা কিভাবে বিন্যস্ত থাকবে দেখো, এই দিকে একটা স্পিনে ইলেকট্রন বিন্যস্ত থাকবে, এই দিকে একটা ইলেকট্রন স্পিনে বিন্যস্ত থাকবে। এই যে দুই প্রান্তে মানে দুই দিকে ইলেকট্রনগুলো দুইটা বিপরীত দিকে ঘূর্ণন করে ইলেকট্রনের একটা ভারসাম্য আছে। আচ্ছা, এটা এভাবেও তোমরা দেখতে পারো যে পি এক্স পি ওয়াই পি জেড এটা তিন দিকে যেহেতু বিন্যস্ত হয়ে আছে, তাহলে পি এক্স অরবিট পিটাকে আমরা এভাবে বক্স করে দেখাতে পারি। ঠিক আছে? দেখো এক্স এক্সিস বরাবর যে পি অরবিটালটা আছে সেটাতে দুটো ইলেকট্রন আছে। ওয়াই এক্সিস বরাবর যে পি অরবিটালটা আছে সেখানেও এ একটা ইলেকট্রন এবং এই ইলেকট্রনটা আছে। ও জেড এক্সিস বরাবরও ইলেকট্রনগুলো আছে। এবং এই ইলেকট্রনগুলো কিন্তু পরস্পর বিপরীত স্পিনে আছে। এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন বোঝাচ্ছে। এগুলোর ক্ষেত্রেও ঠিক সেম। তাহলে আমরা এটাকে এভাবে না লিখে একটু আমাদের লেখার সুবিধার্থে আমরা একটু বক্স করে লিখতে পারি, তাই তো? দেখো এখানে হচ্ছে এই পি এক্স এর ব্যাপারটা আমি লিখতেছি। এটা যদি পি এক্স হয় তাহলে একটা এখানে দুইটা বিপরীত স্পিনের ইলেকট্রন থাকতে পারে। পি ওয়াই যদি হয় এখানেও দুইটা বিপরীত স্পিনের ইলেকট্রন থাকতে পারে। এবং পি জেড এখানেও দুইটা বিপরীত স্পিনের ইলেকট্রন থাকতে পারে। এই যে ইলেকট্রনগুলো এটা হচ্ছে একটা অরবিটাল, আমরা ধরে নিয়েছি, বক্স করে নিয়েছি অরবিটালটা। এই বক্সের ভিতরে অরবিটালটা যেভাবে বিন্যস্ত হবে
সেটাই হচ্ছে হুন্ডের নীতি বলা হয় আর কি। এখন আমরা যেহেতু আসছি হুন্ডের নীতি, তাহলে আমি একটু হুন্ডের নীতি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। হুন্ডের নীতিতে বলা হয়েছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো যখন বিন্যস্ত হবে তখন সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে। এটা সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় প্রবেশ করে। এখন এই কথাটার মানে আমরা এভাবে দেখতেছি, যখন পি অরবিটালে 6টা ইলেকট্রন প্রবেশ করবে, দেখো তখন ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করবে, একটা নির্দিষ্ট স্পিনে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় প্রবেশ করে। দেখো পি এক্স, পি ওয়াই, পি জেড এদের শক্তি কিন্তু সমান, কারণ এরা হচ্ছে কি পি অরবিটাল। ঠিক আছে, তাহলে আমি এই প্রথম শর্তটা ফিল আপ করছি, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি ইলেকট্রন সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে। দেখো ইলেকট্রনগুলো সর্বাধিক সংখ্যায় কিন্তু অযুগ্ম অবস্থায় আমি প্রবেশ করেছি। পিতে 3টা দিকে অরবিটালগুলো থাকে, তাহলে আমি বলতে পারি যে পি অরবিটাল হচ্ছে 3টা। এই 3টা অরবিটালে ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থায় প্রবেশ করছে এবং একটা নির্দিষ্ট স্পিনে প্রবেশ করতে হবে তাকে অবশ্যই। এখন যেহেতু সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় ইলেকট্রন প্রবেশ করা হয়ে গেছে, পরবর্তীতে যে ইলেকট্রনগুলো আসবে সেগুলো আবার এই প্রথমটাতে যেখানে ইলেকট্রনটা ঢুকেছে, ধরলাম আমি পি এক্স এ ইলেকট্রন ঢুকছে, পি ওয়াই, পি জেড এই সিরিয়াল অনুযায়ী ইলেকট্রনগুলো ঢুকছে। তাহলে এখন চতুর্থ নাম্বার যখন ইলেকট্রনটা আসবে, 1 2 3 এই 3টে ইলেকট্রন কিন্তু এখানে ঢুকেছে, এখন ফোর্থ নাম্বার যে ইলেকট্রনগুলো আসবে সেটা আবার এই পি এক্স অরবিটালের ভিতরে ঢুকবে। তাহলে দেখো কিন্তু ঢোকার সময় এই বিপরীত স্পিন হয়ে যাবে, পঞ্চম নাম্বার ইলেকট্রনটা এভাবে যাবে, ষষ্ঠ নাম্বার ইলেকট্রনটাও এই বিপরীত স্পিনে ঢুকবে। এটাই হচ্ছে মূলত হুন্ডের নীতি মূল কথা। এখন আরেকটা তোমাদের ছিল যে অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয় এবং অরবিটালে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয়। এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন আসতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রন হুন্ডের নীতি অনুযায়ী বিন্যস্ত হয়। এটাই মূলত তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল এবং তোমরা এটা নিয়ে একটু কনফিউশনে ছিলে যে এটার সঠিক উত্তর কোনটা হবে। যদি কোশ্চেনে থাকে অরবিটাল সমূহে ইলেকট্রন কোন নীতিতে মাধ্যমে বিন্যস্ত হয়, সেটা হবে আউফাও নীতি অনুযায়ী। এবং যদি অরবিটালে শুধুমাত্র একটা অরবিটালের কথা বলা হয়, অরবিটালে ইলেকট্রন হুন্ডের নীতি অনুযায়ী বিন্যস্ত হয়। আশা করি এখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর হুন্ডের নীতি থেকে আমরা আরেকটা বিষয় সম্পর্কে ধারণা পাই। দেখো এখানে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কথা আমি বলেছি। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হচ্ছে যদি অরবিটালে ইলেকট্রনগুলো অর্ধপূর্ণ কিংবা পূর্ণ থাকে, ওই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয়ে থাকে। এটাই বলা হয়েছে। কারণ কারণ কি আমি কারণটাও বলতেছি। কারণটা হচ্ছে দেখো যখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকে তখন তাদের ভিতরে স্থিতিশীলতা থাকে। স্পিন মানে হচ্ছে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, যে কোনো একটা দিকে ঘুরলে ওই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয়ে যায়। আবার যখন দুইটা সম্পূর্ণ বিপরীত স্পিনে ঘুরে তখন ওই ইয়াটা স্থিতিশীল হয়, বিন্যাসটা স্থিতিশীল হয়। কিন্তু যখন একটা বিপরীত স্পিন এখানে এসে যুক্ত হয়, ঠিক আছে, বাকি সবগুলো কিন্তু একটা স্পিন আছে, কিন্তু এইখানে একটা বিপরীত স্পিন আছে, তার কারণে দেখা যায় যে এই ইলেকট্রন বিন্যাসটা তখন অস্থিতিশীল হয়ে যায়। এই স্থিতিশীল এবং অস্থিতিশীলতার জন্য ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম দেখা যায়, যে ইলেকট্রন বিন্যাসটা এমনভাবে হয় তখন এই ভেতরকার পরমাণু কিংবা এই যে অরবিটালগুলোতে ইলেকট্রনের সুস্থিতি আনার জন্য একটা ইলেকট্রন আগে পরে চলে আসতে পারে, একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে চলে আসতে পারে। আরেকটা বিষয় দেখা যায় মুক্তজোড় এবং বিজোড় ইলেকট্রন সংখ্যা। তোমাদের পরীক্ষায় এমন মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে যে ফেরাস 2 পজিটিভ আয়নে সর্বশেষ শক্তি স্তরে কতগুলো বিজোড় ইলেকট্রন থাকে কিংবা কতগুলো জোড় ইলেকট্রন থাকে, এভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। দেখো আমরা সেই রকম একটা ব্যতিক্রম নিয়ম সম্পর্কে একটু আলোচনা করতেছি, এই হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে ঘটনাটা কি হয় আসলে এটা আমরা একটু দেখতেছি আর কি।
এটা আমি এখন আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা করতেছি। স্বাভাবিকভাবে এখন দেখো ইলেকট্রন কতগুলো বাকি আছে। এখানে আমার 18টা ইলেকট্রন কিন্তু পূর্ণ হয়ে গেছে 3p6 পর্যন্ত। এখন দেখো আর বাকি ইলেকট্রন লাগে 6টা ইলেকট্রন লাগে। তাহলে 3p এর পরের উচ্চ শক্তি স্তর হচ্ছে 4s, তারপরে উচ্চ শক্তি স্তর হচ্ছে 3d। তাহলে আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন কিন্তু 4s এ যাওয়ার কথা। ধরলাম এই আউফবাউ নীতি অনুযায়ী 4s এ ইলেকট্রন প্রবেশ করেছে। তারপরে দেখো বাকি থাকে কিন্তু আর 4টা ইলেকট্রন। সেই 4টা ইলেকট্রন কনভেনশনালি কিন্তু এই 3d-তে আসার কথা। কিন্তু 3d-তে যদি 4টা ইলেকট্রন আসে, আমি 3d-কে একটু ভেঙে লিখি এভাবে, 5। দেখো এই যে 3d-তে প্রথম ইলেকট্রনটা ঢুকলো, দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকলো, তৃতীয় ইলেকট্রনটা এবং এই চতুর্থ ইলেকট্রনটা ঢুকলো। তারপরে দেখো একটা ইলেকট্রনের জন্য কিন্তু অরবিটাল ফাঁকা রয়ে গেল। এই ফাঁকা থাকার কারণে এই অরবিটালটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা লাভ করতেছে না। কিন্তু এইখানে যদি তাকে একটা ইলেকট্রন দিয়ে দেওয়া যায় বাই চান্স, তাহলে কিন্তু সে এই অরবিটালটা স্থিতিশীল হয়। ঠিক আছে? তাহলে এই অরবিটালটা স্থিতিশীল হওয়ার জন্য, যেহেতু ক্রোমিয়ামের এখানে ডি অরবিটালে 5টা ইলেকট্রন পাইলে সে স্থিতিশীল হয়, তাই এখানে 4s-এ 2টা ইলেকট্রন যাবে না। 4s-এ যাবে একটা ইলেকট্রন এবং বাকি 5টা ইলেকট্রন এইখানে 3d-তে যাবে। তাহলে এই বিষয়টা স্পষ্টভাবে বোঝার জন্য আমরা কিন্তু আউফবাউ নীতি দ্বারা এই বিষয়টা বুঝতে পারিনি। এই বিষয়টা আমার বোঝার জন্য কিন্তু আমার এই হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করা লাগছে। তাই এখানে বলা হয়েছে যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা বোঝার জন্য এই হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করা হয়। আমরা মোটামুটিভাবে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছি। এখন আমরা কয়েকটি এমসিকিউ প্রবলেম সলভ করব, যেগুলো বিগত বছরে বোর্ড পরীক্ষায় এসেছে। এখানে কতগুলো বোর্ড কোশ্চেন লেখা আছে, যেগুলো ইতিপূর্বে পরীক্ষাগুলোতে এসেছে। যেমন ধরো, আচ্ছা, পি অরবিটালের আকৃতি কেমন হয়, এটা আমরা দেখেছি। পি অরবিটালের আকৃতি কেমন আমরা ডি অরবিটালের আকৃতিও দেখেছি এবং এস অরবিটালের আকৃতিটাও আমরা দেখেছি। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির এবং ডি অরবিটালের আকৃতিটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। তারপরে হচ্ছে কোন অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এখন এটার উত্তর হচ্ছে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এখন কেন হুন্ডের নীতি এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়? কারণ এস অরবিটাল কোনো একটা উপশক্তি স্তরে থাকে একটি করে। তাহলে একটি উপশক্তি স্তরে প্রথম অরবিটাল যে প্রথম ইলেকট্রনটি যেই স্পিনে আসবে, তারপর এখানে আসে দেখো দ্বিতীয় স্পিনটা হচ্ছে এভাবে। তাহলে এখানে যেহেতু অরবিটাল একটা, 2টা ইলেকট্রনই এখানে প্রবেশ করবে, তাই এখানে হচ্ছে সর্বাধিক সংখ্যক ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, তারপর আবার নতুন করে ইলেকট্রন প্রবেশ করবে। এরকম কিন্তু কোনো শর্ত এটার উপর অ্যাপ্লাই করা যায় না। যেহেতু ওই সকল শর্ত শুধুমাত্র এইচ অরবিটালের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না, তাই এস অরবিটালে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এরপর আছে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম। আমি এখানে দেখিয়েছি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে একটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম হয় সেটা আমরা হুন্ডের নীতির মাধ্যমে ব্যাখ্যা করে দেখিয়েছি। তারপরে আছে আউফবাউ নীতি অনুসারে নিচের কোন শক্তিক্রমটি সঠিক। এখন এটা তোমাদেরকে এভাবে হিসাব করতে হবে, এন প্লাস এল এর মান দ্বারা হিসাব করতে হবে। তুমি যদি এটার সাথে হিসাব করো এন প্লাস এল, এটা হচ্ছে 4+0 থাকে 4, 3+2 এখানে আসে 5, এটা আসছে 4+1 এটা আসে 5। তারপরে এখানে হিসাব করে দেখো, তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু মোটামুটি ঠিক আছে। দেখো এখানে ঠিক আছে, তবে আমি এটাকে সঠিক উত্তর হিসাবে আরও পরে একটু দেখব। তারপরে দেখো 3+2, আমি এটাকে এখনই বলতেছি না যে এটাই সঠিক উত্তর। আমাকে সবগুলো অপশন চেক করতে হবে, তারপরে আমাকে বলতে হবে যে কোনটা সঠিক উত্তর। দেখো 3+2 এটা আসছে 5, 4+0 এটা হচ্ছে 4। এটা অ্যান্সার হতেই পারে না, কারণ এই এখানে বড় দিয়ে দেওয়া হয়েছে, 4কে বড় দেখানো হয়েছে, তাই এটা আর আমার ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে 4+2 6 +0 এটাও অ্যান্সার হচ্ছে না। তার মানে এখানকার সঠিক উত্তর হচ্ছে এটা। এরপর দেখো ক্রোমিয়াম পরমাণুতে কতটি বিজোড় ইলেকট্রন আছে। এটা তোমাকে ওই হুন্ডের আব্বর নীতি, তারপরে হুন্ডের নীতি অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাস করে তারপরে এখান থেকে বের করতে হবে। এখানে দেখো আমি এখান থেকে ইলেকট্রন বিন্যাস করেছিলাম আর কি।
তো সেখানে আসছে কথা পাঁচ একটা বিজোড় সংখ্যা এবং এক একটা বিজোড় সংখ্যা, তাহলে টোটাল যেহেতু বলেছি পরমাণুতে কতটি বিজোড় ইলেকট্রন আছে, তাহলে টোটাল বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6টি। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোথাও বোঝার অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কোন জায়গা থেকে বোঝোনি, কিংবা আরও কোনো বিষয় যদি দরকার হয় সেটাও তোমরা জানিয়ে দিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।